মার্কিন স্টেট ডিপার্টমেন্টের আন্তর্জাতিক মানবাধিকার রিপোর্টে এই প্রথমবারের মতো বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে একটি প্রতিবেদন তারা প্রকাশ করেছে। অনেক রিপোর্টই তারা উল্লেখ করেছে, তবে বিশেষ করে 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপরে এই রিপোর্ট অত্যন্ত সিগনিফিকেন্ট বলে মনে হয়েছে। এই রিপোর্টে বলা হয়েছে যে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে মূলত রাজনীতি থেকে দূরে সরিয়ে রাখার জন্য একটি বানোয়াট মামলায় তাকে 10 বছরের সাজা দেওয়া হয়েছে। এই মামলাটি করা হয়েছিল সাবেক তত্ত্বাবধায়ক সরকার মঈনুদ্দিন ফখরুদ্দিন আমলে করা হয়েছিল একটি ঠুনকো অভিযোগে একটি দুর্নীতি মামলা করা হয়েছিল, যেটা ত্রুটিপূর্ণ তাদের কাছে মনে হয়েছে। এবং এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল 2018 সালে, যখন আরেকটি জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছিল। ঠিক তার আগে দিয়ে এই মামলার রায় ঘোষণা করা হয়। এই মামলার রায় ঘোষণা করা হয়েছিল এমন সময় যাতে তিনি আর কোনো অবস্থাতেই নির্বাচন করতে না পারেন। এই রায়ে তাকে 10 বছরের কারাদণ্ড দেওয়া হয়েছিল এবং তাকে প্রথমে কারাগারে, পরে সেখান থেকে হসপিটালে, আর হসপিটাল থেকে পরবর্তীতে করোনাকালে তাকে বাসায় গৃহবন্দী করে রাখা হয়। পুরো বিষয়টি নিয়ে সেখানে বিস্তারিত আলোচনা করা হয়েছে। এর মধ্যে তাতে বলা হয়েছে যে বেগম খালেদা জিয়াকে কোনো অবস্থাতেই তার উন্নত চিকিৎসার জন্য দেশের বাইরে যেতে দেওয়া হচ্ছে না। এটা একটি অমানবিক, এবং তাকে কোনো রকম রাজনৈতিক সভা সমাবেশও যেতে দেওয়া হয় না। অথচ একই সময় ওই তত্ত্বাবধায়ক সরকারের আমলে বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে 6টি মামলা হয়েছিল। কিন্তু শেখ হাসিনার ক্ষমতায় আসার পরপরই একটি কমিটি গঠন করে দেওয়া হয়, যে কমিটি ওই 6টি মামলা প্রত্যাহারের জন্য সুপারিশ করেছিল এবং হাইকোর্ট সেগুলো কসমেন্টে দিয়ে প্রত্যাহার করে নিয়েছিল। কিন্তু বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে যে 4টি মামলা হয়েছিল কোনোটাই প্রত্যাহার করা হয়নি, বরং এই মামলাগুলো আরো এমনভাবে একটি বিশেষ আদালত বসিয়ে রায় ঘোষণা করা হয়েছে, যেখানে তিনি একেবারেই আর যেন কখনোই নির্বাচন করতে না পারেন এবং রাজনীতি থেকে দূরে থাকেন। এই বিষয়টি কিন্তু নতুন কিছু নয়। মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে মানবাধিকার রিপোর্টে আসছে বলেই যেটা নতুন কিছু তা নয়। এটা গত 15-20 বছর ধরে কিন্তু বাংলাদেশের প্রত্যেকটা মানুষ জানেন এবং রাজনৈতিক অঙ্গনে খুবই আলোচিত এই মামলাটি। এই মামলাটি যখন বিচার প্রক্রিয়া চলছিল তখন বারবার বলা হচ্ছিল যে এই মামলাটি সম্পর্কে অনেকেই জানেন যে জিয়া অরফানেজ ট্রাস্টের 2.5 কোটি টাকার দুর্নীতি হয়েছে নাকি, কিন্তু বারবার বলা হচ্ছে যে এইটা হয়তো পদ্ধতিগতভাবে কোনো ত্রুটি থাকতে পারে। এখানকার সেই টাকার একটি টাকাও কিন্তু সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া স্পর্শ করেও দেখেন নাই। এটা ব্যাংকে রয়েছে এবং এখন ফুলে ফেপে অনেক বড় হয়ে গেছে। তারপরও মামলা থেকে তিনি রেহাই পেলেন না এবং বিশেষ আদালত বসানো হয়েছিল শুধুমাত্র তার বিরুদ্ধে সাজা দেওয়ার জন্য। এইটা নিয়ে বহুবার বিএনপির নেতা কর্মীরা বলার চেষ্টা করেছে এটা একটি বানোয়াট মামলা, কিন্তু কেউ এই কথা বিশ্বাস না করলেও আওয়ামী লীগ প্রধান শেখ হাসিনা এটা কিন্তু একেবারে ভালোভাবে বিশ্বাস করেন যে বেগম খালেদা জিয়া এই টাকা মেরে খেয়েছেন, যে কারণে তিনি সবসময় বিভিন্ন জনসভায় বলেন যে এতিমের টাকা চুরি করে খেয়েছে। এই যে কত ন্যাক্কারজনক কথা, একজন রাজনীতিবিদ আরেকজন রাজনীতিবিদ সম্পর্কে যে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা, এটা একমাত্র তারই পক্ষে সম্ভব। এবং এটা বলে তিনি তার দলের কাছেও যে খুব বেশি বাহবা কুড়াতেন এটা আমার কাছেও মনে হয়নি। সারা দেশের মানুষ কিন্তু তার এই বক্তব্য শুনে সবসময় সিসি করেছে, কেউ ভালো চোখে দেখে নাই, ভালোভাবেও দেখে নাই, কিন্তু তিনি এই কথাটা বারবার বলতেন। এই একটি মামলা দিয়েই যাতে তিনি দোষী সাব্যস্ত হন এবং অর্থনৈতিক কেলেঙ্কারি যাতে দেখানো যায় সেটাই করা হয়েছিল। বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে এই মামলাটি এমনভাবে তৈরি করা হয়েছিল যাতে দেখানো যায় যে তিনি যেন অর্থ তছরূপের মামলায় জড়িত হয়ে যান। এবং এই ধরনের মামলার রায়ের পরে সাজা হয়ে গেলে সবচেয়ে বড় বিষয় হলো
সাজা শেষ হয়ে যাওয়ার আরো অন্তত 5 বছর ওয়েট করতে হয় তার পরবর্তী নির্বাচনে যাওয়ার জন্য। মার্কিন পররাষ্ট্র দপ্তর থেকে প্রতি বছরই কিন্তু এই ধরনের রিপোর্ট প্রকাশ করা হয়ে থাকে। প্রতি বছরের জন্য 2023 সালের জন্য যে রিপোর্ট প্রকাশ করা হয়েছে সেখানে বাংলাদেশের সামগ্রিক রাজনৈতিক এবং মানবাধিকার বিষয়টি উঠে এসেছে। এর মধ্যে বলা হয়েছে যে বিরোধী দলগুলো জনগণের ভোটাধিকার আদায় করার জন্য তারা আন্দোলন সংগ্রাম করেছে, আর ততবারই সরকারি দল এই রাজনৈতিক সভা সমাবেশ স্বাধীনভাবে সভা সমাবেশ করার উপরে নিষেধাজ্ঞা দিয়েছে। কখনো কখনো মারপিট করেছে, দলীয় লোকজন দিয়েও করেছে এবং পুলিশ দিয়েও করেছে। এর মধ্যে একটি ঘটনাকে উল্লেখ করা হয়েছে জুলাইয়ের 29 তারিখে, যেদিন বিএনপি ঢাকা শহরে প্রবেশের 4টি প্রবেশদ্বারে সমাবেশের ডাক দিয়েছিল। সেদিন কিন্তু পুলিশ বাহিনী এবং আওয়ামী লীগের দলীয় ক্যাডাররাও বিএনপির নেতাকর্মীদের উপরে হামলা করেছিল, সে কথাটাও এসেছে। তারপরে বিভিন্ন সময় বানোয়াট মামলা দিয়ে রাজনৈতিক নেতাকর্মীদের জেলখানায় দেওয়া হয়েছে, হয়রানি করা হয়েছে, এটা আছে। এর পাশাপাশি বলা হয়েছে গত বছরে গুম, খুন, বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যথেষ্ট হয়েছে। এবং দেখা গেছে যে এই রিপোর্টের পরে বাংলাদেশের মানুষ দেখেছে যে গুম, খুন, হত্যা, বিচার বহির্ভূত হত্যাকাণ্ডের কারণে মার্কিন স্টেট ডিপার্টমেন্ট থেকে বাংলাদেশের এলিট ফোর্স বলে পরিচিত র্যাবের 7 জন কর্মকর্তার বিরুদ্ধে স্যাংশন দিয়েছিল। তার একজন অন্যতম হচ্ছেন এই পুলিশের সাবেক আইজি বেনজির আহমেদ, এবং তার বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ হচ্ছে টেকনাফের একজন কাউন্সিলর একরামুল হককে হত্যা করার জন্য তার বিরুদ্ধে এই নিষেধাজ্ঞাটা দেওয়া হয়েছিল। এই নিষেধাজ্ঞাগুলো দেওয়ার পরে বাংলাদেশে এই যে বিচার বহির্ভূত হত্যাকাণ্ড যথেষ্ট কমে গেছে। আরেকটি কথা বলা হয়েছে, বাংলাদেশের মানুষ তারা ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না, তাদের নেতা নির্বাচন করতে পারছে না, তারা ভোটের অধিকার প্রয়োগ করতে পারছে না। এটাই হচ্ছে এই রিপোর্টের অন্যতম অংশ। আরেকটি কথা বলা হয়েছে, বাংলাদেশে যে সমস্ত দেশীয় এবং আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আছে তারাও স্বাধীনভাবে কাজ করতে পারে না। তাদের উপরে বিভিন্ন সময় সরকারি বাহিনী বিভিন্ন অভিযোগ তুলে তাদের কর্মকাণ্ডের বাধা সৃষ্টি করে থাকে। এটা বাংলাদেশের রাজনীতিবিদরা বারবার বলে আসছে, কিন্তু আওয়ামী লীগ সরকার এটাতে কর্ণপাত করে না। এখন বাংলাদেশের ভিতরে যেহেতু কর্ণপাত করে না, বাইরে আন্তর্জাতিক সংস্থা, শুধু আমেরিকা না, আন্তর্জাতিক সংস্থা থেকেও কিন্তু বলা হয়ে থাকে বাংলাদেশের মানবাধিকার ক্ষুণ্ণ হচ্ছে, এখানকার মানুষ সভা সমাবেশ করার অধিকার পায় না, মত প্রকাশের স্বাধীনতা নেই, ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের নামে সংবাদপত্র গণমাধ্যমের উপরে যে কোনো সময় খড়গ নেমে আসে, সেখানকার সাংবাদিকরা সেলফ সেন্সরশিপ আরোপ করে থাকে। এই বিষয়গুলো মার্কিন স্টেট ডিপার্টমেন্টের মানবাধিকার রিপোর্টে এসেছে। এখন এই বিষয়গুলো নিয়ে বর্তমানে যারা রাজনীতি করছেন এই সরকারের বিরুদ্ধে, এই সরকারকে, যে সরকার একটি দামি নির্বাচনের মাধ্যমে এখন ক্ষমতায় আছেন এবং শুধু একবার না, গত তিনবার তারা অবৈধভাবে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতায় আছেন, জোর জবরদস্তি করে ক্ষমতায় আছেন, তাদের বিরুদ্ধে বর্তমানে যারা রাজনীতি করছেন, আন্দোলন সংগ্রাম করছেন, তারা হয়তো একদিন সফলকাম হবেন একটা গণ অভ্যুত্থানের মাধ্যমে এই সরকারকে উৎখাত করার।